এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার রাত 2:10 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বুধবার টোকিওর স্থানীয় সময় দুপুর 2:30টায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সফরে দুই দেশের মধ্যে বাজেট সহায়তা সহ নানা খাতে 7টি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা, নিরাপত্তা সহযোগিতা। যোগ দেবেন ফিউচার অব এশিয়া সম্মেলনে। আগামী 31শে মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। রাজধানীর পুরান ঢাকার বংশালে অভিযান চালিয়ে মাদক তৈরির উপাদান জব্দ এবং 10 জনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বংশাল থানা পুলিশ ও সেনাবাহিনী এই যৌথ অভিযান চালায়। অভিযানে 5টি দোকান থেকে মাদক তৈরির উপাদান, 1978 বোতল সালসা, প্রায় 20,000 টাকা, একটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। মাদক উৎপাদনের সাথে জড়িত 10 জনকে আটক করে যৌথ বাহিনী। সেনাবাহিনী জানায়, বংশাল এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সালসা দিয়ে মাদক তৈরি ও বিক্রি করেন। এলাকাবাসীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। পরে জব্দকৃত মালামাল বংশাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিন ঘণ্টা অভিযানের পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হয়েছে 2 শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। তাদের আরও 2 সহযোগীকে আটক করা হয়েছে রাজধানীর হাতিরঝিল থেকে। মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকাভুক্ত সন্ত্রাসীদের ধরতে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালানো হয়েছে। 2001 সালে প্রকাশ হওয়া 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। মঙ্গলবার কুষ্টিয়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অভিযান চালিয়ে রাজধানীর হাতিরঝিল থেকে আটক করা হয় তাদের 2 সহযোগীকে। তাদের কাছ থেকে 5টি অস্ত্র ও 10টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। কুষ্টিয়া থেকে ঢাকায় আনার পর সংবাদ সম্মেলনে আইএসপিআর এর পরিচালক জানান, প্রায় 3 ঘণ্টা অভিযান চলে কুষ্টিয়ায়, তবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কবে থেকে দেশে আছে এবং তাদের পরিকল্পনা কি ছিল তা জানায়নি আইএসপিআর। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হলো তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। 90-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। অভিযোগ আছে, সুব্রত বাইনের হাত ধরেই অপরাধে জড়ায় মোল্লা মাসুদ। তাদের বিরুদ্ধে অসংখ্য হত্যা ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে বখাটে কিশোর চক্রের নেতা এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে আদাবরের বুড়িগঙ্গা পেট্রোল পাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক্সেল বাবুর ছত্রছায়ায় মোহাম্মদপুরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ চলত বলে অভিযোগ রয়েছে। গত কয়েক মাসে 4 থেকে 5 বার সেনাবাহিনী তাকে গ্রেপ্তারে অভিযান চালায়, কিন্তু প্রতিবারই পালিয়ে যান বাবু। সবশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় এক্সেল বাবুর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে সেনাবাহিনী। এক্সেল বাবুর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় 4টি হত্যা মামলা সহ সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির 12 থেকে 13টি মামলা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না থাকায় হতাশ বিএনপি, জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার বিকেলে গুলশানে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের পর গেল শনিবার তার সঙ্গে বৈঠক করে বিএনপি।
দলটি বলছে ওই বৈঠকে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে আলোচনা হয়নি। খন্দকার মোশাররফ আরও বলেন, একটি মহল সরকারের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে। উপদেষ্টা পরিষদের এমন অভিযোগ বিভ্রান্তিকর এবং অস্পষ্ট। বিএনপি মনে করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই পরাজিত ফ্যাসিবাদীদের উত্থান ঠেকানো সম্ভব। এজন্য আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি তাদের। তা না হলে বিএনপির পক্ষে সরকারের প্রতি সহযোগিতা বজায় রাখা কঠিন হবে। সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। চাইলে আগামীকালে নির্বাচন দেওয়া সম্ভব। যারা সংস্কার শেষে নির্বাচন দাবি করছে তারা ভুল পথে আছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। বলেন, যারা বিএনপিকে সরকারের প্রতিপক্ষ হিসেবে তুলে ধরছে তাদের চিহ্নিত করতে হবে। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ পরিবর্তন চেয়েছে, তবে এই পরিবর্তনের নামে তারা একটি ফাঁদে পা দিয়েছে। মুখে বললেই সংস্কার হয়ে যাবে না বলেও মনে করেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক জুলাই শহীদ পরিবারের জন্য অর্থ সহায়তা ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবে বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এ সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বক্তারা। আগামীকালও একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। যারা বলছেন যে এটা না করলে, ওটা না করলে, সেটা না করলে সুষ্ঠু নির্বাচন হবে, আমি সে কথা বিশ্বাস করি না। আমি আগে সংস্কার করব, তারপরে বিচার করব, তারপরে নির্বাচন করব, দুনিয়া কিন্তু এভাবে চলে। এই বাস্তবতাও কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে উপলব্ধি। নির্বাচিত সরকারের হাতে সংস্কারের দায়িত্ব দিলে তা অনিশ্চয়তায় পড়বে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিশ্লেষকরা বলছেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে পূর্বের অবস্থায় ফিরে যাবে দেশ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় জুডিশিয়াল কিলিংয়ের বিপক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রূপান্তরে মৌলিক সংস্কার ও নির্বাচনের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশ্লেষকরা। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যে এখনো কোনো অনুতাপ নেই। তাই বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও আগের অবস্থায় ফিরে যাবে দেশ। জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মত দেন তিনি। আপনি যারা আওয়ামী লীগ করে, শেখ হাসিনা থেকে শুরু করে, তারা কিন্তু এক বিন্দু অনুতপ্ত নয়। সবচেয়ে বড় কথা, তারা মনে করে তারা কোনো ভুলই করে নাই। বেসিক কতগুলি যারা ইমিডিয়েট আপনার খুনের সঙ্গে জড়িত ছিল, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিচারটা সম্পন্ন করতে হবে। আলোচনায় অংশ নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিপক্ষে মত দেন এবি পার্টির সাধারণ সম্পাদক। তবে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত করার পক্ষে তিনি। যে দুইটা চেম্বার করলে যেটা হবে, দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর হইল সুবর্ণা মোস্তফাদের, আসাদুজ্জামান নূরদের ভরণ পোষণ কেন্দ্র হবে। যারা ধরেন প্রত্যেকটা আসনে 5 জন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি, কয়জনকে নমিনেশন দেবে? অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির আহ্বান জানান এনসিপি সদস্য সচিব। বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান করে সংস্কার বাস্তবায়নের পরই নির্বাচনে যেতে চান তিনি। সংস্কারের আলাপ চলছে, অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে তারপরেই সংস্কারকে সম্পূর্ণ করা হবে। আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরেই সংস্কারের দায়িত্বভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে। মৌলিক সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি নেতারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতান্ত্রিক দেশ গড়তে সুষ্ঠু নির্বাচন দরকার, তবে সেই নির্বাচনে ভোট বিক্রি না করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক
হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের চকবাজারে সাংগঠনিক সফরে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বিগত বছরগুলোর নির্বাচনে দিনের ভোট রাতেই শেষ করা হয়েছে, যে কারণে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে যোগ্য প্রার্থী বেছে নিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। দলের পথসভা কর্মসূচির তৃতীয় ও সমাপনী দিনে চকবাজার, বহদ্দারহাট, বিপ্লব উদ্যান ও অক্সিজেন মোড়ে পথসভা হয়। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনার যোগ্য নেতৃত্ব নির্বাচনের পূর্বে আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত। মার্কা থেকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন। আসছে বাজেটে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর কর বাড়তে পারে। এতে এসব ফোনের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। উদ্যোক্তারা বলছেন, বাড়তি ভ্যাট নেতিবাচক প্রভাব ফেলবে এই শিল্পে। সরকারের রাজস্ব বাড়াতে নতুন শুল্ক আরোপ নয়, বরং অবৈধ উপায়ে স্মার্টফোন আসা বন্ধ করার আহ্বান তাদের। স্মার্টফোনের চাহিদার বড় অংশ দেশে উৎপাদিত হয়, ফলে এর ব্যবহার গত কয়েক বছরে ব্যাপক হারে বেড়েছে। চাহিদা বাড়লেও আসছে বাজেটে ব্যবহারকারীদের জন্য তেমন সুখবর থাকছে না। মোবাইল শিল্পে কর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজস্ব বোর্ডের। আমরাও চাই যে আপডেট প্রযুক্তি আসুক, আরও নতুন নতুন মডেল আসুক, এবং কি সবাই যাতে ইউজ করতে পারে ওই বাজেটের মধ্যে আসুক, যাতে সবাই ব্যবহার করতে পারে। বর্তমানে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর উৎপাদন পর্যায়ে বৈশিষ্ট্য ভেদে 5.5 থেকে 7.5% ভ্যাট আরোপ আছে। নতুন বাজেটে এই হার আরও 2.5% করে বাড়ানো হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় মোবাইলের ওপর ভ্যাট বাড়ালে অবৈধ ফোনের ছড়াছড়ি হবে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্য পূরণ হবে না। গ্রে মার্কেটটা আরো বড় হবে। গভর্নমেন্টের ভ্যাট বাড়ানো যদি হতে হয়, গভর্নমেন্ট একটা কারণে ভ্যাট বাড়াচ্ছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট যেন তার রেভিনিউ আর্ন করতে পারে। কিন্তু গভর্নমেন্ট যদি তার রেভিনিউ আর্ন না করে, তাহলে সে ভ্যাট বাড়িয়ে লাভটা কি? দেশে এখন 17টির মতো প্রতিষ্ঠান স্মার্টফোন উৎপাদন ও সংযোজন করছে। কর্মসংস্থান হয়েছে অনেকের। এমন পরিস্থিতিতে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ দেখার আহ্বান ক্যাবের। মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে, তাকে বাড়তি টাকা দিয়ে কিনতে হবে এবং আমাদের দেশীয় শিল্প উৎপাদনের কথা আমরা যেগুলো বলছি, এগুলোর ক্ষেত্রে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহার করে 70% পরিবার। চলতি অর্থবছরের 11 মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সন্দেহজনক লেনদেন রিপোর্টিং বেড়েছে 56% বেশি। মূলত জুলাই বিপ্লবের পর এই ধরনের রিপোর্টিং ব্যাপক বেড়েছে বলে জানিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে প্রায় $20 বিলিয়ন। দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের মাধ্যমে প্রতি বছর কয়েক লাখ কোটি টাকা লেনদেন হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। এ অর্থের বড় একটি অংশ পাচার হলেও অনেকেই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU তথ্য বলছে, গেল অর্থবছর সন্দেহজনক লেনদেন বেড়েছে প্রায় 23%। প্রতিবেদনে বলা হয়, 2022-23 অর্থবছরে 14,106টি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছিল BFIU। তবে 2023-24 অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় 17,345টিতে। এছাড়া বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি সংস্থার সাথে 1,120টি তথ্য বিনিময় করেছে BFIU, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 14% বেশি। মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের মাধ্যমে একটি স্থিতিশীল আর্থিক ব্যবস্থা এবং এটা প্রতিষ্ঠার পথে BFIU অব্যাহত সফলতার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। লক্ষ্য কি টাকা উদ্ধার, না তাদেরকে শুধু হয়রানি করা বা জেলে পুরা? তো খুবই কঠিন ব্যাপার। আমার কাছে প্রধানত হচ্ছে, আমার ব্যাংকের টাকা গেছে, আমি ব্যাংকের টাকাটা আমাকে উদ্ধার করতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে কোনো ব্যাংক হিসাব জব্দ করা হবে না। তবে প্রাথমিকভাবে ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করা হবে। আমানতকারীদের স্বার্থ রক্ষায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর। আমরা একবারে তো সবগুলো করতে পারবো না, আমাদের ক্যাপাসিটিও তো সীমিত। তো সেই জন্য
এক্স্যাক্ট নাম্বারটা এখনও সেইভাবে বলাটা মুশকিল, তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। কারো কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে সরকারিকরণ করা হবে। এ সময় বিএফআইইউ জানায়, শুধু নিজেরা স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যাংকের হিসাব জব্দ করা হয় না, বিভিন্ন সংস্থার অভিযোগের ভিত্তিতেও জব্দ করা হয়। এবং আমরা রিকোয়েস্ট শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার কাজসহ নানা কারণে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে মুছে গেছে সড়কের রোড মার্কিং। এতে বৃষ্টি ও রাতে দৃষ্টিসীমা কমে আসলে যান চলাচলের দুর্ঘটনার শঙ্কা তৈরি হচ্ছে বলছেন চালকরা। প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রোড মার্কিং করার কথা জানিয়েছে সড়ক বিভাগ। সাভারের নবীনগর ও চন্দ্রা মহাসড়কে উত্তরবঙ্গ ও ঢাকাগামী লেনের বিভিন্ন স্থানে মুছে গেছে রোড মার্কিং। সড়কটিতে সংস্কার সহ নানা কারণে এসব মার্কিং মুছে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সাদা দাগগুলো না থাকার অত বোঝা যায় না যে এই জায়গায় রাস্তা আছে না আছে। নবীনগর থেকে চান্দরা পর্যন্ত এই দাগ ছিল, সারা জীবনই ছিল। যখন কাজের মেরামত করা হয় তখন দাগ থাকে না। যারা রাস্তার উন্নয়নের কাজে জড়িত আছে তাদের কাছে অনুরোধ যে এটা পুনরায় যাতে করে এই রুট মার্কিংটা আবার করে দেওয়া হয়, তাতে আমরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারি। 15 কিলোমিটার মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড থেকে নন্দন পার্ক পর্যন্ত 13 কিলোমিটারই মানিকগঞ্জ সড়ক বিভাগের অধীনে, যেখানে অগ্রাধিকার কর্মসূচির সংস্কার কাজ চলমান, যা শেষ হলে প্রয়োজনীয় রোড মার্কিং দেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। পিএমপি মেজর কর্মসূচির আওতায় অবালের কাজ চলমান রয়েছে। এই কাজটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। বাকি কাজগুলো অতি দ্রুত সময়ের মধ্যে আমরা সমাপ্ত করে দিব। কাজ সমাপ্ত হলে আমরা এখানে প্রয়োজনীয় রোড মার্কিংয়ের কাজ করে দিব। তাছাড়া আমাদের নবীনগর মোড় থেকে শুরু করে বাইপাইল পর্যন্ত জায়গাও আমরা রোড মার্কিং, সাইন সিগন্যাল স্থাপনের কাজ করছি। ঈদ যাত্রায় গাড়ির চাপ বাড়ার আগেই এবং দুর্ঘটনা রোধে দ্রুত রোড মার্কিং দেওয়ার দাবি জানিয়েছেন চালক যাত্রীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাটে গিয়ে কোরবানির পশু কেনার ঝক্কি ঝামেলা এড়াতে অনেকেই পশু কিনছেন অনলাইনে, আবার কেউ কেউ সরাসরি খামারে গিয়েও বেছে নিচ্ছেন পছন্দের পশু। ঝামেলা ছাড়া এমন বেচা কেনায় খুশি ক্রেতা বিক্রেতা। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, এভাবে পশু বেচা কেনায় কারোরই লোকসানের আশঙ্কা থাকে না। ঈদ আসতে এখনো কিছুটা সময় থাকায় কোথাও সেভাবে জমে ওঠেনি কোরবানির পশুর হাট। তবে নোয়াখালীতে অনেক ক্রেতা খামার ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পশু। শহরের মানুষ ঝামেলা এড়াতে কেনার পর রেখে দিচ্ছেন খামারেই, যা ঈদের আগে পৌঁছে দিবেন খামারিরা। এই খামার থেকে গরু কিনলে সুবিধা হয়েছে, আপনার কোরবানির গরুগুলো ক্রয় করলে আপনার লাইভ ওয়েটে নেওয়া যায় এবং কি দামাদামি করেও নেওয়া যায়। দামও কম, ওজনও সঠিক পাওয়া যায়। এই জন্য আমাদের এখানে সুযোগ সুবিধা অনেক ভালো। জেলায় এবার ৬,৭২৬টি খামারে কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামার থেকে ওজন করে পশু বিক্রি হওয়ায় লোকসানের শঙ্কা থাকে না কারো। আমাদের দপ্তর সহ জেলা প্রাণী সম্পদ ৯টা উপজেলায় আমাদের অনলাইন প্ল্যাটফর্ম করা হয়েছে। ওইখান থেকে খামারিরা এবং অনলাইনে বিক্রি করছে তাদের ডিজিটাল স্কেলের মাধ্যমে। এতে তারা বেশ করে বাজারে গিয়ে অনেক ধরনের ঝুঁকি আছে, তারা নগদ টাকা চুরি, পকেটমার এটা থেকে তারা বাঁচছে। নাটোরের নলডাঙ্গার শান্টু ইসলামের খামারে প্রস্তুত করা হয়েছে বিটল, তোতাপুরি, হরিয়ানা সহ বিভিন্ন প্রজাতির ছাগল। খামার থেকে বিক্রির পাশাপাশি এসব পশু বিক্রি হচ্ছে অনলাইনেও। আমার ছাগল কোনোটাই হাটে নিয়ে বেচতে হয় না, অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রি হয় এবং অনেকে ফোন দেয় তারা ছাগল নেওয়ার জন্য। এদিকে কুড়িগ্রামে কোরবানির জন্য 1,23,000 গরু ও 1,55,000 ছাগল লালন পালন করা হয়েছে। এর মধ্যে 3 শতাধিক খামারে সরাসরি ওজন করে পশু কেনাবেচা জমে উঠেছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েকটি জরিপে দেখা যায় 71 থেকে 83% নারী মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করায় তারা সংক্রমণ ঝুঁকিতে পড়ছেন। অথচ সামাজিক সংস্কারের কারণে মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে তেমন আলোচনা হয় না। সচেতনতার অভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে।
2018 সালের জরিপ অনুযায়ী 43% কিশোরী ও 29% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। দরিদ্র পরিবারে এই হার যথাক্রমে 11 ও 6%। চিকিৎসকরা বলছেন এতে 97% নারী কোনো না কোনো সময় সার্ভিক্স সংক্রমণে ভোগেন। যারা মাসিকের সময় অস্বাস্থ্যকর কাপড়, তুলা বা রাসায়নিক সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন তাদের সংক্রমণ ঝুঁকি বেশি। বিশেষ করে ব্যাকটেরিয়াল ডিজিজ, এবং সেখান থেকে সংক্রমিত হয়ে শুধু যদি তলপেটে ইনফেকশন সেটা না, এটার বহুদূর ছড়াতে পারে এবং এমনকি বন্ধ্যাত্ব কিংবা লাইফ লং ডিজিজে মানুষ পড়তে। সেইখানে যদি তাদের পরিষ্কারকরণের জায়গা না থাকে, টয়লেটে যাওয়ার জায়গা না থাকে, ন্যাপকিনটা কিভাবে ফেলবে সেই জায়গা না থাকে, তাহলে তো আমরা কি শিখাচ্ছি তাদেরকে? গবেষণায় দেখা গেছে মাসিকের সময় 40% ছাত্রী স্কুলে গড়ে 3 দিন অনুপস্থিত থাকে। গার্মেন্টসে 6 দিন পর্যন্ত অনুপস্থিত থাকেন নারী কর্মীরা। দাম বেশি হয় স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বাইরে থেকে যাচ্ছেন শ্রমজীবী নারীরা। স্যানিটারি ন্যাপকিনের যে দাম সেটা তাদের পক্ষে ব্যবহার করা সম্ভব হয় না, তারা হয়তো কাপড় ব্যবহার করেন, সেটাও স্বাস্থ্যকর থাকে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে প্রতিষ্ঠানগুলোতে যাতে শ্রমজীবী যারা শ্রমিক আছে সেই নারীরা তাদের মাসিককালীন সময়ে যাতে তারা সেই সুবিধাগুলো পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট বলছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সরকারি বরাদ্দ প্রয়োজন। এখন রিপ্রোডাক্টিভ এজের মেয়ে আছে, বিশেষ করে 14 থেকে 49 এই বয়সী যে মেয়ে, যে সময় এই পিরিয়ডকালীন স্বাস্থ্যসেবাটা দরকার হয় সেটা আছে 5 কোটির উপরে। তাহলে সেই হিসেব করলে এটা লাগে প্রায় 18,000 কোটি টাকা। আমাদের হেলথ সেন্টার আছে, সাব সেন্টার, আমাদের ইউনিয়ন লেভেলে আরেকটা সেন্টার আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। এই সমস্ত জায়গায় হয় বিনামূল্যে অথবা সাবসিডাইজড মূল্যে এই স্যানিটারি প্যাডগুলো থাকতে। বিশেষজ্ঞদের মতে নারী পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে পাঠ্য বইয়ে ধারাবাহিক অধ্যায় থাকা উচিত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বাস করছেন প্রায় 1000 খানেক পরিবার। বেআইনিভাবে পাহাড় কেটে বসতি স্থাপন করায় বেড়েছে ঝুঁকি। বর্ষা মৌসুমে ভারী বর্ষণে আবারও জানমালের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। বসবাসকারীদের সরিয়ে দিতে কাজ করছে জেলা প্রশাসন। খাগড়াছড়িতে পাহাড়ের পাদদেশে বসবাস করছে প্রায় 1000 পরিবার। শহরের কলাবাগান, মোল্লাপাড়া, নেন্সি বাজার, শালবন সহ জেলার বিভিন্ন এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন তারা। এখন আরো রিস্কের ভিতরে আছি আমরা। এখন যদি ওই পাহাড় যদি আবার ভাঙা পড়ে, নিচের ওইখানেও যারা থাকে নিচের বাসা, ওদেরকেও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে। এই বসবাস করা খুব কঠিন হয়ে গেছে। এবারের বর্ষায় যদি ওয়ালটা ধসে পড়ে তাহলে আমাদের ঘর দরজা সব ভেঙে যাবে। ভারী বর্ষণের আগেই এসব বসবাসকারীদের সরিয়ে নেওয়া না হলে বড় প্রাণহানির আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা। বসবাসকারী যেসব পরিবারগুলো রয়েছে তাদের ঘরবাড়ি যেমন ধসে পড়ছে, তেমনি তাদের মৃত্যুর ঝুঁকির মুখেও তাদেরকে পড়তে হচ্ছে। বর্ষা মৌসুমের আগেই তাদেরকে যেন অন্যত্র সরিয়ে নিয়ে অন্তত নিরাপদ বসবাসের একটি ব্যবস্থা করা হয়। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের তালিকা তৈরি করা হচ্ছে। জনসচেতনতা সহ তাদের অন্যত্র সরিয়ে নিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এটি সবসময়ই ঝুঁকি তৈরি করে। সেজন্য ইতিমধ্যে তাদেরকে আমরা যাতে পাহাড়ের ঢাল থেকে অন্য জায়গায় তারা আবাসস্থল তৈরি করে সেই বিষয়ে তাদের মধ্যে আমরা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কাটায় চলতি মাসে 5টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তবে সরকারিভাবে পুনর্বাসন ছাড়া এই ঝুঁকি এড়ানো কঠিন বলছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে উন্মুক্ত খাল নালার 550-র বেশি ঝুঁকিপূর্ণ স্থানে প্রাণহানি ঠেকাতে দেওয়া হচ্ছে বাঁশের বেড়া। মেগা প্রকল্পের কাজ শেষ হলে স্থায়ী বেড়া দেওয়ার কাজ চলবে বলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে এই পদক্ষেপকে লোক দেখানো দাবি করে ঝুঁকি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি নগরবাসীর। চট্টগ্রামের কাপাসগোলার এই স্থানেই গেল এপ্রিলে অটোরিকশা উল্টে নালায় পড়ে প্রাণ যায় 6 মাস বয়সী শিশুর। স্থানীয়দের ক্ষোভের মুখে সেই নালার পাড়ে দেয়া হয়েছে বাঁশের বেড়া। নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, আগ্রাবাদ সহ আরও বেশ কয়েকটি অনিরাপদ স্থানে এমন বাঁশের বেড়া দিয়েছে সিটি কর্পোরেশন।
চট্টগ্রাম শহর জুড়ে নালা খালের পরিমাণ ১৫০০ কিলোমিটারের বেশি, যার অধিকাংশ জায়গায় উন্মুক্ত। সিটি কর্পোরেশনের বাঁশের বেড়া কতটা কার্যকর এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। রাস্তাঘাটে এক কুমোর পানি হয়, পানি হওয়ার কারণে মানুষের যাতায়াতের অসুবিধা হয়। এই বাঁশের ঘেরাও দিয়ে আসলে জনগণের, এই নগরের নাগরিকদের যানমালের নিরাপত্তা আসলে হবে না। নালার পাশাপাশি রয়েছে উন্মুক্ত ম্যানহোলও। উন্মুক্ত নালা খালে পড়ে হতাহতের ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে নানা তোড়জোড় দেখানো হলেও পরে তা আবার থেমে যায়। দুর্ঘটনা কমাতে স্থায়ী সমাধানের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। সিটি কর্পোরেশনের যে আর্থিক সঙ্গতি, এই সঙ্গতি দিয়ে সিটি কর্পোরেশনের পক্ষে স্থায়ীভাবে এই সমাধান করা সম্ভব না। এই জন্য একটি প্রকল্প তৈরি করে দ্রুততার সাথে আমরা যদি এই বেষ্টনীর কাজটি সম্পন্ন করতে পারি, তাহলে আমার মনে হয় মানুষের মূল্যবান জীবন আমরা অনেক ক্ষেত্রেই রক্ষা করতে পারব। তবে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প চলমান থাকায় আপাতত স্থায়ী প্রাচীর দেওয়া সম্ভব নয় বলছেন সিটি মেয়র। একটা গাড়ি যখন চালাবে আলটিমেটলি গিয়ে সেই বাসের পাশে সে যাবে না, যেহেতু সেখানে একটা ওয়াল দেওয়া আছে বাস। তো ওই চিন্তা করে আমরা করেছি, যেহেতু ওটা একটা টেম্পোরারি বেসিস, কারণ এখানে পার্মানেন্ট ওয়ার্ক এখনো শেষ হয়নি। তো পার্মানেন্ট ওয়ার্ক শেষ হলে আমরা ওটার সেই মেজাজটা আমরা নেব। চট্টগ্রাম শহরে ২০২০ সাল থেকে নালা খালে পড়ে প্রাণ গেছে অন্তত ১৪ জনের। এর মধ্যে ২০২১ সালে সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০২৩ ও ২০২৪ সালে ৩ জন করে প্রাণ হারায়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মেহেরপুর ও চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বোরো ফসল। শ্রমিক সংকটে ধান গাছ কাটতেও বেগ পেতে হচ্ছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তাদের। মেহেরপুরের গাংনীর তেরাইল জোরপুকুরিয়া এলাকা। এক সপ্তাহ পর এই মাঠের ফসল ঘরে তোলার কথা ছিল, কিন্তু ৩ দিনের ভারী বৃষ্টিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন। বেশি টাকা দিয়েও ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছেন না ধান চাষিরা। এতে তলিয়ে যাওয়া ফসল পচে যাওয়ার শঙ্কা বাড়ছে। জমি কন্ট্রাক্ট নিয়ে আপনারা এই যে আবাদ করেছি, দেখেন ধানের কি অবস্থা, দেখেন চারা বাড়ি একবারে ধানের কিছুই পাওয়া যাবে না। ভারী বৃষ্টিতে ধান ডুবে গেছে, ধান ডুবে গাছ বাড়ি যাচ্ছে, এমনকি লোকজনও পাইছেনি যে সে লোক যে কাটবে। কৃষি বিভাগের তথ্য, জেলার ৬০ ভাগ ধান কাটা শেষ হয়েছে। আরও ৩ দিনের বৃষ্টির সংখ্যা থাকায় যে কোনো উপায়ে বাকি ধান কাটায় জোর দিচ্ছেন কর্মকর্তারা। আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই হিসেবে যারা এখনো ধান কর্তন করেনি, শেষের দিকে একেবারে ধান কর্তন, সেখানে ৮০ ভাগ যদি আমাদের প্যাকেজে দ্রুত কর্তন করে সেগুলো যেন আমরা উঁচু জায়গায় রাখতে পারি। চাঁপাইনবাবগঞ্জেও ভারী বর্ষণে নিম্নাঞ্চলের ফসল তলিয়ে গেছে, এমনকি কেটে রাখা ফসলও নষ্ট হচ্ছে। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনার আওতায় আনা হবে। বৃষ্টির কারণে ধান উঠাতে পারি না, ধান গেজে গেছে মাঠে। যদি বিঘাতে ২৫ মন হতো, এখন ধান হবে ১২ থেকে ১৩ মন ধান হবে আপনার বিঘাতে। আমরা এই মুহূর্তে কারিগরি যে পরামর্শগুলো দিচ্ছি সেগুলো দিতে থাকবো। আর অন্য যে বিষয়গুলো আসবে, যে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যে সহযোগিতা সরকারি পক্ষ থেকে, সেটা যদি সরকার কখনো দেয় আমরা সেটা প্রদান করার বা কৃষকদের মাঝে বিতরণ করার ব্যবস্থা নিব। চাঁপাইনবাবগঞ্জে এবার ৪৭,৭৩০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। বৃষ্টির শুরুর আগে ৭৪ ভাগ ধান ঘরে তুলেছেন কৃষক। বৃষ্টিতে ক্ষতি হয়েছে ১/৩ ফসলের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ময়মনসিংহের ভালুকায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় মুক্তিযোদ্ধা গাজী আশরাফ আলী সহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৫ জন। মঙ্গলবার বিকেলে ভালুকার ৫গাঁও গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্ত সাইদুল ২-৩ দিন ধরেই মানসিক ভারসাম্যহীন। তাকে ঘরে তালাবদ্ধ করে রাখে পরিবার। বিকেলে জানালা দিয়ে বাইরে বের হয়ে আসেন সাইদুল। এ সময় তার ভাবি হাফেজা আক্তারকে ঘাস কাটার কাঁচি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই সময়ে পাশের জমিতে কাজ করছিলেন আশরাফ আলী। তাকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন সাইদুল। গুরুতর অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশরাফকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ৫ জন। সাইদুলকে আটক করেছে পুলিশ। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ১০ই জিলহজ অর্থাৎ ৬ই জুন শুক্রবার উদযাপিত হবে ঈদুল আজহা।
মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আরবি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস শুরু বুধবার থেকে। সৌদি আরবের পাশাপাশি 6ই জুন ঈদুল আজহা উদযাপন করবে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশ। আর মালয়েশিয়া, ভারত, পাকিস্তান ও ব্রুনাই সহ অন্যান্য রাষ্ট্রগুলোতে ঈদ উদযাপিত হবে 7ই জুন। এদিকে ঈদুল আজহা উপলক্ষে সৌদি আরবের সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য সপ্তাহব্যাপী ছুটি ঘোষণা করেছে সরকার। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরে রেখেছেন।